আগামী 25শে নভেম্বর অযোধ্যার রাম মন্দিরে রয়েছে ধ্বজারোহণ অনুষ্ঠান। ওই দিন দুপুর 12:30 নাগাদ ওই ধ্বজা মানে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তবে এই অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সংঘ প্রধান মোহন ভাগবতের একটি পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। আর ওই বৈঠককেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী এবং সংঘ প্রধানের মধ্যে এর আগেও সাক্ষাৎ হয়েছে। আরএসএসের 100 বছর পূর্তি অনুষ্ঠানের সূচনার দিনও দুই শীর্ষ ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল। তবে আগামী 25 তারিখের সাক্ষাৎ এতটা গুরুত্বপূর্ণ কেন? এ বিষয়ে আমাদের সংবাদদাতা প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। কি বলছেন প্রীতিশ, শুনুন। অযোধ্যার রাম মন্দিরের যে ধ্বজা উত্তোলন অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে সময়সীমা রাখা হয়েছে 12টা থেকে 12:30টার মধ্যে। এই পূর্ণ সময়ের মধ্যে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ঠিক আধা ঘন্টা আগে দুজনের মধ্যে একটি কথোপকথনের সময়সীমা রাখা হয়েছে। এই আধ ঘন্টা আগের যে সময়সীমা যেটা রাখা হয়েছে, অর্থাৎ 12টা থেকে 12:30টার আগে, সেখানে উপস্থিত থাকতে পারেন অজিত দোভাল। তাহলে কি এবার নতুন কোনো কিছুর ইঙ্গিত? কেননা এর আগে যখন পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল, তারপরেই 7 দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে দেখা করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কার্যত মনে করা হয় এই বৈঠকের পরেই অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটেছিল। দিল্লি বিস্ফোরণের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের দেখা হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রীতিশ যা বলছেন তা যদি সত্যি হয়, তবে কি অপারেশন সিঁদুর আসন্ন? যেহেতু এর আগের অপারেশন সিঁদুর হওয়ার আগে প্রধানমন্ত্রী এবং সংঘ প্রধানের মধ্যে বৈঠক হয়েছিল। আবার আগামী 25 তারিখ প্রধানমন্ত্রী এবং সংঘ প্রধানের মধ্যে বৈঠকে যদি ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত থাকেন, তবে তার গুরুত্ব কতটা সে বিষয়ে আমার বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে রাজনৈতিক বিশ্লেষক মহলে জল্পনা তৈরি হওয়ার অবকাশ কিন্তু থেকেই যাচ্ছে। এক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। দিল্লি বিস্ফোরণের ঠিক আগের দিন, অর্থাৎ 9 নভেম্বর রবিবার, সংঘ প্রধান মোহন ভাগবত পাকিস্তানকে সতর্ক করে বলেছিলেন যে ভারত তাদের অব্যাহত থাকা উস্কানির কঠোর জবাব দেবে। পাকিস্তান যে ভাষা বোঝে, দিল্লিকে সেই ভাষাই বলতে হবে। সংঘ প্রধান আরও জানিয়েছিলেন যে পাকিস্তান শিখবে যে প্রতিযোগিতা বা যুদ্ধ করার চেয়ে সহযোগিতা করা ভালো। সংঘ প্রধানের এই বক্তব্যের পরের দিনই ঘটে যায় দিল্লিতে বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে পাক যোগ এখন একেবারেই স্পষ্ট। প্রশ্ন হচ্ছে, এবার কি তবে ফের অতর্কিতে হামলা চালাবে ভারত, নাকি সরাসরি যুদ্ধের পথে হাঁটবে? দেখুন, যুদ্ধটা কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয়। ভারত কখনোই যুদ্ধ চায় না। কিন্তু পাকিস্তানের মতন প্রতিবেশী যে শান্তির বাণীতে বিশ্বাস করে না, তাজ ইউনিভার্সাল ট্রুথ। আর এই পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দেওয়া প্রয়োজন। ভারত যে কোনো মুহূর্তে বড় কোনো পদক্ষেপ নিতে পারে। এমন সম্ভাবনাকে যে পাকিস্তানও উড়িয়ে দিচ্ছে না, তা ওই পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যেই পরিষ্কার। ইসলামাবাদের ভয় এতটাই যে তারা নাকি ইতিমধ্যে সীমান্তের পাশাপাশি জলেও প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আর এক্ষেত্রে আবার সেই চীনের কাছ থেকে ভিক্ষে নিচ্ছে পাকিস্তান। চীন সাবমেরিন দিচ্ছে পাকিস্তানকে। খুব শিগগিরই সেই সমস্ত সাবমেরিন মোতায়েন করবে পাকিস্তান। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। সার ক্রিক সংলগ্ন এলাকায় পাকিস্তান তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ভারতও ইতিমধ্যে ওই সার ক্রিকে এবং আরব সাগরে নৌমহড়া করেছে। ভারতের দেখাদেখি পাকিস্তানও নৌমহড়া করে ওই আরব সাগরে। এখানে অনেকের কাছেই ওই সার ক্রিক বিষয়টি কি তা নিয়ে কৌতূহল থাকতে পারে। সার ক্রিক হলো ভারতের গুজরাটের কচ্ছ এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে অবস্থিত 96 কিলোমিটার দৈর্ঘ্য একটি খাড়ি। জোয়ারের সময় এই খাড়িতে জল থাকে, তাছাড়া অন্য সময় খুব একটা কিন্তু জল থাকে না বললেই চলে।